লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিন। দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ফাইন্যান্সের দ্বিতীয় ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফাইন্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায় নিয়ে প্রত্যেক শিক্ষার্থীর একটা প্রশ্ন, স্যার এই অধ্যায় পারি না, এই অধ্যায় অনেক কঠিন লাগে, এই অধ্যায়ের সূত্র অনেক বেশি। সকল সমস্যার সমাধান নিয়ে আজকে তোমাদের সাথে হাজির হলাম। একটু শুরুতে জানিয়ে দাও সাউন্ড এবং ভিডিও সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ওকে, সুমাইয়া ফেরদৌস মিমকে দেখতে পাচ্ছি, মিম আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে এবং ও প্রতিটা ক্লাসে যুক্ত থাকে। সন্দীপ থেকে দেখছে মিম আমাদের সাথে, ধন্যবাদ মিম। একটু বন্ধুদের মেনশন করে দাও, একটু বন্ধুদের মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। আমি নিজেও একবার শেয়ার করে দিচ্ছি আমার ওয়ালে, এবং বন্ধুদের মেনশন করে দাও। ওকে, একটু একটু জানাও স্যার সব কিছু ঠিকঠাক আছে কিনা জানাও, একটু বন্ধুদের মেনশন করে দাও। ক্লিয়ার স্যার, একটু জানাও। ওকে, ওরূপকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। একটু ক্লিয়ার করে দাও স্যার সব কিছু ঠিকঠাক রয়েছে। আচ্ছা স্যার সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু একটা জিনিস ঠিক নেই, সেটা হচ্ছে আমরা ক্লাসটা শেয়ার করতেছি না। ক্লাসটা একটু শেয়ার করে দিই, একটু মেনশন করে দিই, এটা ঠিক থাকলে সব ঠিক। এটা হচ্ছে আমাকে খুশি করার জন্য এতটুকু করলে হবে, ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে দাও। তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের সমস্যা আছে কিনা বলো, একটু মন থেকে বলো কি কি পারো না, একটু বলো। তৃতীয় অধ্যায় নিয়ে কি কি সমস্যা আছে বলো, এই অধ্যায় নিয়ে কোথায় তোমরা কি পারো না, আমি একটু তোমাদের সমস্যাগুলো আগে দেখতে চাই, ঠিক আছে? ওয়েট স্যার, একটু জানাও। ওকে, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে স্যার। তাহলে প্রথমেই হচ্ছে আমরা আলোচনা করবো এই অধ্যায়ের সমস্যা কী কী। আমি তোমাদের বলে দিই সমস্যা। এই অধ্যায়ের প্রথম সমস্যা হচ্ছে এখানে সূত্র অনেক বেশি, মনে রাখা কঠিন। দ্বিতীয় সমস্যা হচ্ছে কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করবো আমরা সেটা জানি না, কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝি না স্যার। তাহলে প্রথম সমস্যা হচ্ছে সূত্র অনেক বেশি, দ্বিতীয় সমস্যা হচ্ছে কোন সূত্র কোথায় বসবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, এবং উদ্দীপক পরে বুঝতে পারি না আমাদেরকে কি চাইছে, প্রেজেন্ট ভ্যালু চাইছে নাকি ফিউচার ভ্যালু চাইছে। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সমস্যা। এখন এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার জন্য একদম বেসিক থেকে আমি তোমাদের এই অধ্যায় পড়াবো, কোন সূত্র কোথায় অ্যাপ্লাই হবে, কিভাবে অ্যাপ্লাই হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এই সব কিছু। ঠিক আছে স্যার? ওকে, সব কিছু রেডি। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। অর্থের সময় মূল্য। প্রথমেই এটার বেসিক হচ্ছে, দেখো আমরা এখানে মূলত তিন টাইপের সূত্র নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব। সেগুলো কি কি? তিন টাইপের সূত্র নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব, সেটা হচ্ছে একটা হচ্ছে এককালীন, একটা হচ্ছে এককালীন, আর একটা হচ্ছে আমাদের কিস্তি বা বৃত্তি, এবং এরপর একটা হচ্ছে কি এককালীন, কিস্তি বা বৃত্তি, এরপরটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ, মিশ্র নগদ প্রবাহ। ঠিক আছে? প্রথমে তোমাকে চিন্তা হবে স্যার এককালীনটা কি। এককালীন আমি কেমন বুঝবো যে এটা এককালীন? ওকে, আমি দেখতে পাচ্ছি রুহিকে দেখতে পাচ্ছি, এমডি সুমন খানকে দেখতে পাচ্ছি, ফাহিমকে দেখতে পাচ্ছি, তারপর এমএসটি মাইশুকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আবার একটু আমরা ক্লাসে মনোযোগ দিই স্যার, আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। তাহলে স্যার আমি কেমন বুঝবো হচ্ছে এটা এককালীন। এককালীন বোঝার পর আমাদের দেখতে হবে এখানে প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু নির্ণয় করতে বলছে। এরপর আইডেন্টিফাই করতে পারি কিস্তি নাকি বৃত্তি, এটারও আছে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। এরপর তোমাকে দেখতে হবে মিশ্র নগদ প্রবাহ, এটারও আছে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। তাহলে তিন টাইপের সূত্ররই প্রেজেন্ট ভ্যালু আছে, ফিউচার ভ্যালু আছে, বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য। তিনোটা সূত্র স্যার আমরা কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আমাদের কাজ। তার আগে প্রথমে চিন্তা হবে এককালীন অর্থ চেনার ওয়ে কি। যে কোনো টাকা যখন আমরা একবার লেনদেন করব, আবার বলতেছি যে কোনো টাকা যখন আমরা একবার লেনদেন করব সেটা হচ্ছে আমাদের এককালীন অর্থ। তাহলে ধরে নিই স্যার
10 লক্ষ টাকা আমি ব্যাংকে গিয়ে রেখে আসলাম, তাহলে 10 লক্ষ টাকা আমি একটা নির্দিষ্ট বছরের জন্য ব্যাংকে রাখলাম, সেটা হচ্ছে এককালীন, একবার রাখবো বা যে কোনো টাকা একবার লেনদেন করব। যে কোনো টাকা যখন আমি একবার লেনদেন করব সেটা হয়ে যাবে এককালীন। এই এককালীন আইডেন্টিফাই করার পর আমাকে দেখতে হবে এটাকে প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু, যেটা সূত্র হবে সেটা অ্যাপ্লাই করব। এরপর আমি যখন উদ্যোগ পরে দেখবো এটা কিস্তি বা বৃত্তি, স্যার আমি কেমনে বুঝবো এটা কিস্তি বা বৃত্তি? এটা বোঝার ওয়ে কি, যখন সমপরিমাণ টাকা বারবার লেনদেন হবে, ধরো আমি প্রথম বছর 10 লক্ষ টাকা রাখলাম, দ্বিতীয় বছর আবার 10 লক্ষ টাকা রাখলাম, তৃতীয় বছর আবার 10 লক্ষ টাকা রাখলাম, তাহলে দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর সেম টাকা যখন আমরা বারবার 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 লেনদেন করব, সেম টাকা সমপরিমাণ টাকা যখন আমরা বারবার বারবার লেনদেন করব সেটা হয়ে যাবে কিস্তি বা বৃত্তি। আমি কিস্তি বা বৃত্তি আইডেন্টিফাই করার পর প্রেজেন্ট ভ্যালু অথবা ফিউচার ভ্যালু উদ্দীপক পরে বুঝতে হবে, আইডেন্টিফাই করব। এরপর আসি স্যার আমি কেমনে বুঝবো এটা যে মিশ্র নগদ প্রবাহ? বোঝার ওয়ে কি, যখন ভিন্ন ভিন্ন টাকা লেনদেন হবে, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, তাহলে প্রথম বছর 10 লাখ, দ্বিতীয় বছর 20 লাখ, তৃতীয় বছর 30 লাখ, চতুর্থ বছর 40 লাখ, টাকাগুলো কিন্তু সমান না, টাকাগুলো কিন্তু অসমান, তাহলে সেটাকে আমরা বলি মিশ্র নগদ প্রবাহ। যে কোনো টাকা একবার লেনদেন করলে এককালীন, সমপরিমাণ টাকা বারবার লেনদেন করলে কিস্তি বা বৃত্তি, এবং ভিন্ন ভিন্ন টাকা লেনদেন করলে সেটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ। এতটুকু বুঝছি স্যার? এতটুকু বুঝছি কিনা বলো? আমাদের ক্লাসটা মাত্র শুরু হয়েছে, দেরি হয়নি স্যার, তোমরা ঠিক টাইমে এসেছো, ঠিক আছে? আমি মাত্র বেসিক পড়াচ্ছি, 5 মিনিট হয়েছে মাত্র। ওকে, এবার আমাকে বলো স্যার এককালীন কিস্তি বা বৃত্তি মিশ্র নগদ প্রবাহ তুমি চিনবা কিনা? বুঝতে পারছো? একটু আমাকে জানাও স্যার, কিস্তি বা বৃত্তি আমরা চিনবো কিনা, অথবা এককালীন অর্থ চিনবো কিনা, মিশ্র নগদ প্রবাহ আমরা চিনতে পারবো কিনা, এটা একটু আমাকে কনফার্ম করো। ওকে স্যার, একটু জানাও এতটুকু পর্যন্ত আমরা চিনবো কিনা। এটা চিনলে তুমি মনে করো তুমি এই অধ্যায়ের 20-30% শিখে ফেলছো। এইটা চিন্তা না পারার কারণে এই অধ্যায়ে আমরা সবচেয়ে বেশি ভুল করি। কোন সূত্র কোথায় বসবে, কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করব, কি বের করতে বলা হয়েছে আমরা সেটাই বুঝি না উদ্দীপক পরে, যদি আমাদের বেসিক ক্লিয়ার না থাকে। ঠিক আছে স্যার? জি স্যার বুঝেছি বলছে, হ্যাঁ স্যার চিনবো 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 স্যার চিনবো। তাহলে এককালীন কিস্তি বা বৃত্তি মিশ্র চিনে ফেলে তুমি মনে করো 30% তোমার কাজ শেষ। এরপর প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু অ্যাপ্লাই করে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে করে ম্যাথ করব। গুড গুড, ভেরি গুড, সবাই বলছে জি স্যার বুঝছি স্যার, আজান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু 2 মিনিট আজানের জন্য একটু 2 মিনিট আমরা কথা বলবো না, একটু আমি তোমাদের কমেন্টগুলো পড়ি, তোমরা কমেন্টগুলো বলো।
আমরা একটু ক্লাসটা রাখি, যেহেতু আজান দিচ্ছে, আজানের পর শুরু করতেছি। তোমরা কমেন্ট করো, আমি কমেন্ট করে দেখতেছি। সাতটা 30 স্যার আমাদের মনোবিজ্ঞান ক্লাস আছে এরপর, দ্যাটস ওয়াই আমি এই টাইমে ক্লাসটা শুরু করছি। সমস্যা না, আমি বেশিক্ষণ ক্লাস নিব না, আজকে ওদের একটু বেসিক আলোচনা করব। ঠিক আছে স্যার, তোমাদের কমেন্ট আমি পড়তেছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও ততক্ষণে। ওকে, আমাদের এখানে কিন্তু আজান দেওয়া শেষ, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে, এবার আসি স্যার, আমরা ক্লাসটা শুরু করি। সবাই একটু এবার ক্লাসে মনোযোগ দাও, অযথা এদিক ওইদিক কথা কিন্তু বাদ দাও, এবার ক্লাসেই মনোযোগ দাও সবাই। ওকে, এবার একটু মনোযোগ দাও। তাহলে এই অধ্যায়ের আমি প্রথমে বেসিক আলোচনা করলাম, আমি এককালীন অর্থ কেমনে চিনব, কিস্তি বা বৃত্তি কেমনে চিনব, মিশ্র নগদ প্রবাহ কেমনে চিনব, কারণ তিনটাতে 3 টাইপের ম্যাথ আছে। এই 3 টাইপের ম্যাথ দিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, এই 3 টাইপের ম্যাথ দিয়ে আমরা কাজ করব। প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে এককালীন অর্থ নিয়ে। ভালো করে বুঝে নাও এককালীন অর্থটা কি, কোনো সমস্যা না থাকে মতো, একদম বেসিক ক্লিয়ার হয়ে যায় মতো। দেখো এখানে বলে দিছে এককালীন অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তার মানে প্রথমে আমাকে চিনে ফেলতে হবে এটা এককালীন অর্থ। আর এককালীন অর্থ চেনার উপায় হচ্ছে টাকাটা একবার লেনদেন হবে, হয় টাকাটা আমি একবার বিনিয়োগ করব, অথবা টাকাটা এখন আমি কি করব, একবার বিনিয়োগ করব, অথবা টাকাটা একবার ইনভেস্ট করব, টাকাটা আমি একবার উত্তোলন করব। যে কোনো টাকা মাত্র একবার লেনদেন হলে সেটা হচ্ছে এককালীন অর্থ। তাহলে এককালীন অর্থ প্রথমে আমি চিনে ফেললাম। এরপর বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়েছে আমাকে। বর্তমান মূল্য সূত্র কি স্যার, পিবি সমান এফ বি ডিভাইডেড বাই 1 + i পাওয়ার n। পিবি মান হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, এফ বি মান হচ্ছে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু, আই মান হচ্ছে সুদের হার, এবং এন মান হচ্ছে কি বছর। তাহলে এটা হচ্ছে এককালীন অর্থের বর্তমান মূল্যের সূত্র। এরপর আসি স্যার, যদি বছরে যখন একাধিকবার সুদ গণনা করা হয়, যখন এম চলে আসবে, বছরে একাধিকবার সুদ গণনা করলে কে চলে আসবে, এম চলে আসবে। এম এর কিন্তু অনেকগুলো মান আছে, আমি তোমাদের এখন দেখিয়ে দিব। এম এর কিন্তু অনেকগুলো মান আছে। এবার স্যার বছরে যখন একাধিকবার সুদ গণনা আসবে, তখন পিবি সমান এফ বি ডিভাইড বাই 1 + i বাই এম এন ইন্টু এম। এফ বি ডিভাইড বাই 1 + i বাই এম এন ইন্টু এম। এই সূত্রের মধ্যে পার্থক্য কোথায়, এখানে এম আছে, এখানে এম নাই। তাহলে এককালীন অর্থের বর্তমান মূল্যের দুইটা সূত্র আমরা দেখে নিলাম। একটা হচ্ছে যেখানে চক্রবৃদ্ধি সুদ থাকবে না, অর্থাৎ এম থাকবে না, আর একটা হচ্ছে যেখানে এম থাকবে, তার মানে চক্রবৃদ্ধি সুদ থাকবে। এবার আসি স্যার ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য কেমনে নির্ণয় করবো স্যার, ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে এফ বি সমান পিবি ইন্টু 1 + i পাওয়ার n। পিবি মান হচ্ছে বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু, এফ বি মান হচ্ছে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু, আই মান হচ্ছে সুদের হার, এবং এন মান হচ্ছে বছর। এখন দেখো ভবিষ্যৎ মূল্যের কিন্তু আরেকটা সূত্র আছে, চক্রবৃদ্ধি থাকলে, অর্থাৎ একাধিকবার সুদ গণনা করলে, পিবি ইন্টু 1 + i বাই এম এন ইন্টু এম। এটা হচ্ছে চক্রবৃদ্ধি না থাকলে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি থাকলে। চক্রবৃদ্ধি মানে বছরে একাধিকবার সুদ গণনা করা। ঠিক আছে, এখন স্যার আমি কেমনে বুঝবো চক্রবৃদ্ধি আছে নাকি নাই, কিভাবে বুঝবো, এটা আমাকে উদ্দীপক পরে বুঝতে হবে যে চক্রবৃদ্ধি আছে নাকি নাই। এবার আসি এম এর মান নির্ণয়। এখন স্যার এম এর মান কি কি হবে সেটা একটু আমাদের ক্লিয়ার করলে ভালো হয়। দেখো যখন আমাকে উদ্দীপকে বলবে 6 মাস পর পর 6 মাস পর পর সুদ গণনা করা হয়, তখন এম এর মান কত, তখন এম এর মান হচ্ছে 2। যখন আমাকে বলবে 3 মাস পর পর সুদ গণনা করা হয়, তখন এম এর মান ধরবো কত, 4। এটা কিন্তু একটু ভালো করে ক্লিয়ার করে রাখো, প্রত্যেকটা ম্যাথে লাগবে। যখন বলবে আমাকে 2 মাস পর পর সুদ গণনা করা হয়, তখন এম এর মান হবে কত, 6। যখন উদ্দীপকে বলবে 1 মাস পর পর সুদ গণনা করা হয়, তখন এম এর মান হচ্ছে 12। এবং যদি বলে স্যার 15 দিন পর পর সুদ গণনা করা হয়, যেটাকে আমরা বলি পাক্ষিক চক্রবৃদ্ধি, তখন এম এর মান হবে কত, তখন এম এর মান হবে হচ্ছে 24। এবং যখন প্রতি সপ্তাহে বা 7 দিন পর পর সুদ গণনা করা হয়, তখন এম এর মান হবে কত, 52। এবং সর্বশেষ যদি বলে প্রতিদিন সুদ গণনা করা হয়, যেটাকে বলে দৈনিক চক্রবৃদ্ধি, তখন এম এর মান হবে হচ্ছে 365। এম এর মানগুলো বুঝছি স্যার, একটু বলো তো এম এর মানগুলো বুঝছি কিনা, কখন কি মান হলে আমরা কি বসাবো। এবং অনেক সময় এগুলো কিন্তু বলে দেয় অর্ধমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, দ্বিমাসিক চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধি, পাক্ষিক চক্রবৃদ্ধি, সাপ্তাহিক চক্রবৃদ্ধি, দৈনিক চক্রবৃদ্ধি। এগুলো দেখে আমাকে কি করতে হবে স্যার, এগুলো দেখে আমাকে এম এর মান নির্ণয় করতে হবে। একটু আমাকে জানাও তো এম এর মান বুঝছো কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা এম এর মান। এটা পারি স্যার, এই অধ্যায়ে এটা থেকে কোনো সমস্যা নাই। আচ্ছা অনেকের আছে এই অধ্যায়ের সমস্যা, অনেকের সমস্যা নেই। যারা পারো রিভিশন করে নাও, যারা পারো না আমার সাথে দেখো।
তাহলে স্যার প্রথমে আপনি আমাদের সূত্র দেখালেন এককালীন অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়, এই যে বর্তমান মূল্য নির্ণয়, ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তারপর আমরা একটা চার্ট দেখলাম যেখানে এম এর মানগুলো কি করতে দেয়, নির্ণয় করতে দেয়, এম এর মান নির্ণয় করতে দেয়। এই চার্টটাও আমরা বুঝে গেলাম, জি স্যার বুঝেছি। ওকে, এরপর আমরা একটু কিস্তির সূত্রের দিকে যাই। এই কিস্তির ম্যাথ অনেক বেশি আছে এবং কিস্তির ম্যাথের মনে হয় সূত্রগুলো অনেক বড় বড়, কিন্তু না, সূত্রগুলো কিন্তু সহজ। এক টাইপের সূত্র মনে রাখলে বাকিগুলো এমনি মনে থাকবে। তাহলে প্রথমে আমার প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই করা, এটা যে কিস্তি বা বৃত্তি সেটা আইডেন্টিফাই করা। ইংরেজিতে আমরা যাকে বলি অ্যানুইটি, কিস্তি বা বৃত্তি অ্যানুইটি। তাহলে আমি তোমাদের অলরেডি বলেছি কিভাবে কিস্তি বা বৃত্তি চিনবো। যখন সেম টাকা বারবার বারবার লেনদেন হবে উদ্দীপকে, সেটা হচ্ছে কিস্তি বা বৃত্তি। ধরে নিলাম এটা কিস্তি বা বৃত্তি, আমরা উদ্দীপক পরে বুঝছি, এবং বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে বর্তমান মূল্যের নির্ণয় কিন্তু সূত্র দুইটা আছে, একটা বছরের শুরুতে, একটা বছরের শেষে। বছরের শুরুতে হলে এক সূত্র, বছরের শেষে হলে আরেক সূত্র, একটু ডিফারেন্স 19-20, বাকি সবগুলা ঠিক আছে, একটু 19-20। যাদের সমস্যা তোমরা ভালো করে মনোযোগ দাও, একবারে শিখে ফেলবা। তাহলে এখানে বলে দিছে বছরের শেষে বা সময়ের শেষে হলে কি হবে স্যার, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান a ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার n হোল ডিভাইডেড বাই আই। এখানে এ মান হচ্ছে কিস্তির পরিমাণ, এগুলো সব উদ্দীপকে দেওয়া থাকবে। আই মান হচ্ছে সুদের হার, এন মান হচ্ছে বছর। তাহলে বছরের শেষে বললে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি স্যার বছরের শুরুতে বলে তখন কি করব, যদি আমাদের বলে বছরের শুরুতে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। জাস্ট এই দুটো সূত্র দেখো, একটা বছরের শুরুতে, একটা বছরের শেষে। শুরুতে হলে শুধু চেঞ্জ কী হয় দেখো, এখানে একটু 1 প্লাস আই যুক্ত হয়ে যায়, বাকি সব সেম। এই যে বছরের শুরুতে বা সময়ের শুরুতে, এটাও তোমাকে উদ্দীপকে বলে দিবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান a ইন্টু 1 - 1 ডিভাইড বাই 1 প্লাস আই পাওয়ার n হোল ডিভাইড বাই আই। এটা এক্সট্রা করে চলে আসছে গুণ 1 প্লাস আই। কেন, বছরের শুরুতে বলে একটা এক্সট্রা করে লেস চলে আসে, এটার নাম কি আমরা দিলাম লেচ, এটাকে আমরা বলি লেচ। তাহলে বছরের শেষে বললে কিন্তু এটা আসে নাই, এটা এতক্ষণ ছিল না। বছরের শুরুতে বললে এটা চলে আসে এক্সট্রা করে 1 প্লাস আই। তাহলে দুইটা সূত্র দেখলাম স্যার, কিস্তির বর্তমান মূল্যের দুইটা সূত্র, একটা হচ্ছে বছরের শুরুতে হলে, একটা বছরের শেষে হলে। আমি কেমনে বুঝবো স্যার বছরের শুরুতে নাকি শেষে, উদ্দীপকে বলে দিবে বছরের শুরুতে, আর উদ্দীপকে যদি বলে না দে বছরের শুরুতে, আমি ধরে নিব বছরের শেষে। এতটুকু বুঝছো কিনা বলো, আমি প্রতিটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমাদের ক্লিয়ার করে যাচ্ছি। এটা কি দেখলাম, কিস্তি বা বৃত্তির বর্তমান মূল্যের সূত্র দেখলাম, বছরের শুরু এবং বছরের শেষ। এতটুকু ক্লিয়ার? বলো এতটুকু ক্লিয়ার কিনা স্যার? এই দুটো সূত্র বুঝছে কিনা, কখন অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, কি দেখে চিনবো, এটা আমাকে জানাও। মনটা অনেক খারাপ, হুমায়ুন রশিদ বলতেছে লেচ। হ্যাঁ, আমরা এভাবে মনে রাখবো, বছরের শুরুতে বললে একটা লেস চলে আসবে, 1 প্লাস আই এর লেস যুক্ত হয়ে যাবে। বছরের শেষে বললে লেস থাকবে না। কার লেস? শিয়ালের লেস ধরে নাও তোমরা, ঠিক আছে, শিয়ালের লেস। জি স্যার। এরপর আসি ভবিষ্যৎ মূল্য। সেম কিস্তি বা বৃত্তির ক্ষেত্রে যদি ভবিষ্যৎ মূল্য বের করতে হয় তাহলে সূত্রটা কি স্যার? এবং ওরা বলে দিছে দেখো বছরের শেষে বা সময়ের শেষে হলে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সমান a ইন্টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আই। এটা হচ্ছে বছরের শেষে হলে। এবার যদি বছরের শুরু হয় চেঞ্জ কী হবে দেখো তো, এই যে বছরের শুরু বা সময়ের শুরুতে হলে এখানে একটা লেস চলে আসবে, মাথায় রাখবা বছরের শুরু মানে লেস। এই যে দেখো বছরের শুরুতে বা সময়ের শুরুতে হলে একটা লেস চলে আসবে। তাহলে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সমান a ইন্টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আই ইন্টু 1 প্লাস আই। এটা হচ্ছে বছরের শুরুতে বা সময়ের শুরুতে হলে। তাহলে সূত্র বুঝে গেছে কেন স্যার? সূত্র বুঝে গেছি। শুরুতে হলে শেষে হলে, শুরুতে হলে একটা লেস আসবে, শেষে হলে আসবে না, এতটুকু এনাফ। প্রেজেন্ট ভ্যালুর দুইটা সূত্র, ফিউচার ভ্যালুর দুইটা সূত্র, বছরের শুরু হলে বছরের শেষে হলে। এতটুকু যদি ক্লিয়ার হয়, আমি তোমাদের এককালীন আর কিস্তির ম্যাথগুলো করাবো, এরপর ধাপে ধাপে মিশ্র নগদ প্রবাহে যাব। তাহলে স্যার আমরা এতটুকু ক্লিয়ার, আমরা পারবো। এবার আপনি আমাদের কয়েকটা ম্যাথ করান। তাহলে চলো আমরা কয়েকটা বোর্ড কোয়েশ্চেন করি, দেখি পারো কিনা। সবাই আমার সাথে ক্যালকুলেটর, খাতা, কলম, পেন্সিল, স্কেল, রাবার এগুলো নিয়ে রেডি হও। আমরা ম্যাথ শুরু করে দেখি তোমরা পারো কিনা। ঢাকা বোর্ড 23 থেকে শুরু করতেছি স্যার। ঢাকা বোর্ড 23। দেখো প্রশ্ন সবাই দেখতে পাচ্ছ কিনা। ঢাকা বোর্ড 23 সালে আমাদের গ নাম্বারে কি বলা হয়েছে একটু খেয়াল করো। উদ্দীপক উল্লিখিত মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করো। মাসিক কিস্তির বর্তমান মূল্য, অর্থাৎ এখানে বলেই দিছে এটা যে কিস্তির ম্যাথ। এই যে আমরা এখন পড়লাম কিস্তি বা বৃত্তি, ওরা এখানে বলেই দিছে এটা হচ্ছে কি কিস্তির ম্যাথ। তাহলে আমাকে কিস্তির মান বের করতে বলছে। কিস্তির মান মানে কি জানো? এর মান বের করতে বলছে, এ। এবার একটা আমরা প্রশ্নটা পরে দেখি। সাদমান একটি মোটরসাইকেল কিনতে শোরুমে গেলে শোরুম ম্যানেজার তাকে দুইটি প্রস্তাব দেয়।
প্রথমটি হলো মোটরসাইকেল মূল্য 1,50,000 টাকা নগদে পরিশোধ। দ্বিতীয়টি হলো 25% ডাউন পেমেন্ট পরিশোধ করে বাকি টাকা 3,000 করে সমান মাসিক কিস্তিতে আগামী 5 বছর দিবে। তার মানে দেখো প্রতি মাসে 3,000, এর পরের মাসেও 3,000, এর পরের মাসেও 3,000, এভাবে 5 বছর দিতে থাকবে। ওরা যদি বলে না দিতে আমি ধরতে পারতাম, কারণ দেখো সেম পরিমাণ টাকা বারবার লেনদেন হচ্ছে। তাহলে সেম পরিমাণ টাকা বারবার লেনদেন হলে সেটা হচ্ছে কিস্তি বা বৃত্তি। সাদমানের প্রত্যাশিত আয়ের হার 12%। আমাকে বলছে জাস্ট মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা মাসিক কিস্তির বর্তমান মূল্যটা নির্ণয় করব। প্রথমেই আমি বুঝে গেছি হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে, ওরা বলে দিছে, এবং কিস্তির পরিমাণ বের করতে বলছে, এর মান বের করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সূত্রটা বসিয়ে দিব। সূত্র হচ্ছে স্যার কি, এই যে আমি এটা এই পাশে লিখি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই। এখন এখানে দেখি স্যার এখানে চক্রবৃদ্ধি আছে কিনা। বাকি টাকা 3,000 করে সমান মাসিক কিস্তিতে আগামী 5 বছর পরিশোধ করে। বা তোমরা বলো এখানে চক্রবৃদ্ধি আছে নাকি নাই, তোমরা বলো এখানে চক্রবৃদ্ধি আছে নাকি নাই। আমি ধাপে ধাপে সবগুলো ম্যাথ করাবো, ঠিক আছে? আমি স্টেপ টু স্টেপ একদম বেসিক থেকে যাচ্ছি। এখন তোমরা বলো স্যার এখানে চক্রবৃদ্ধি আছে নাকি চক্রবৃদ্ধি নাই। এখানে বলছে 3,000 টাকা করে সমান মাসিক কিস্তিতে 5 বছরে পরিশোধ করা। আমি জানতে চাচ্ছি এখানে চক্রবৃদ্ধি আছে নাকি চক্রবৃদ্ধি নাই, এটা একটু জানাও স্যার আমাকে। চক্রবৃদ্ধি মানে হচ্ছে এম, যদি এম থাকে তাহলে সূত্রে এম আসবে, এম না থাকলে আসবে না, চক্রবৃদ্ধি না থাকলে আসবে না। তোমরা জানাও চক্রবৃদ্ধি আছে নাকি নাই, এটা একটু জানাও। নুসরাতিমা বলছে চক্রবৃদ্ধি নাই, বাকিরা জানাও চক্রবৃদ্ধি আছে নাকি নাই। স্যার আমরা কি এখানে এম কে আনবো নাকি এম কে আনবো না, একটু সেটা বলো। নেই নেই নেই, বাকি সবাই বলতে চক্রবৃদ্ধি নেই। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি না থাকলে আমরা এনকে আনবো না। 1 প্লাস আই পাওয়ার এন হোল ডিভাইডেড বাই আই। এবং এখানে যেহেতু কিছু বলে নাই স্যার বছরের শুরুতে নাকি শেষে, তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে বছরের শেষে। কিছু না বললে বছরের শেষে, আর বছরের শুরুতে হলে এখানে একটা লেচ আসতো। 3,000 টাকা করে সমান মাসিক কিস্তিতে আগামী 5 বছর পরিশোধ করবে। তাহলে আমার সূত্র লিখে শেষ স্যার, সূত্র লিখে ফেলছি, এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস আই পাওয়ার এন হোল ডিভাইডেড বাই আই। এটা হচ্ছে আমাদের সূত্র। দেখতেছি না স্যার, দেখতেছি না, আমি লেট। আচ্ছা, শিবপ্রদাস বলতেছে আছে, আরেকজন বলতেছে নাই। কে বলতেছে আছে, কে বলতেছে নাই? চক্রবৃদ্ধি বলো, তোমাদের আনসার কোনটা নিব, চক্রবৃদ্ধি আছে নাকি নাই? আচ্ছা স্যার প্রশ্ন দেখা যাচ্ছে না। ওকে স্যার, প্রশ্ন যদি দেখা না যায় আর একটু যদি আমরা করি, আশা করি প্রশ্ন দেখা যাবে। এখন দেখো তো এখন প্রশ্ন দেখা যাচ্ছে কিনা। এখন দেখো কখন স্টার্ট হয়েছে, কী কী করাইছেন স্যার। স্যার মাসিক বলছে যে এম তো আসবে, স্যার আরেকবার বুঝিয়ে দেন। ঠিক আছে, অনেকেই তোমরা ক্লাসে লেট করছো, ক্লাসে অন টাইমে শুরু হয়ে গেছে কিন্তু ক্লাস। তাহলে কে বলছে এম আছে, কে বলছে এম নাই। এই যেখানে দেখো মাসিক কিস্তি বলছে না, মাসিক কিস্তি মানে কি, এম এর মান কত, এম এর মান হচ্ছে 12। তার মানে তোমরা ভুল কি করছো, মাসিক কিস্তি বলা থাকা সত্ত্বেও তোমরা বলতেছে এম এর মান নেই। এখন অনেকে বলতেছে নাই, অনেকে বলতেছে আছে। বলো স্যার মাসিক বলা আছে না, মাসিক বলা থাকলে মান আসবে কি নাকি আসবে না? নাই 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 বলতেছে, একদল আছে নাই, একদল বলতেছে আছে। কোন দলের পক্ষে যাওয়া লাগবে বলো, কোন দলের পক্ষে যাওয়া লাগবে? স্যার জুম করেন একটু, যাই স্যার। ওকে, আমি আর একটু জুম করতেছি, এটা মনে দেখা যাচ্ছে না, আর একটু জুম করি, দেখো তো দেখা যাচ্ছে কিনা। এখন দেখা যাচ্ছে, প্রশ্ন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো। আসবে, আছে স্যার। মাসিক বলছে যে আমার মান 12, আমারটা হয়েছে আছে স্যার, আছে, আসবে স্যার। ইয়েস, ভেরি গুড। যারা বলছো নাই তারা ভুল, যারা বলছো আছে আসবে। তাহলে স্যার আমরা এম এর মান দিয়ে সূত্রটা লিখবো। যেহেতু এখানে মাসিক বলছে, মাসিক মানে কি, মাসিক মান হচ্ছে এম এর মান 12, প্রতি মাসে মাসে আমাদের সুদ দিতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এম হোল ডিভাইডেড বাই এন ইন্টু এম ডিভাইডেড বাই আই, আবার একে এম দিয়ে ভাগ। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? চক্রবৃদ্ধি আসলে, তাই না স্যার? চক্রবৃদ্ধি আসলে এটা হচ্ছে আমাদের সূত্র। এখন কিস্তির পরিমাণ বের করতে বলছে, এর মান বের করতে বলছে। এ মানে হচ্ছে কিস্তি, এর মান বের করতে হবে। তাহলে আমাদের আগে মান বসাতে হবে। আমরা এখন মানটা বসিয়ে ফেলি, এখানে যেহেতু জায়গা নেই আমি মানগুলো এখানে বসাচ্ছি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, তাহলে আমাকে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি কত করে আমাকে সেটা বলো তো। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি কত স্যার? আমার মোটরসাইকেলের মূল্য কত? 1,50,000 টাকা। এবং আমি
3000 টাকা করে পরিশোধ করব। তাহলে বর্তমানে হচ্ছে আমাদের কত, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি হচ্ছে 3000, এর কোনো মান নেই। এরপর আমরা এটার মান বসাই 1 - 1 ডিভাইড বাই 1 প্লাস আই, 1 প্লাস আই, আই মানে হচ্ছে সুদের হার। সুদের হার কত, সুদের হার দেওয়া আছে কত স্যার, এই যে 12%, তার মানে সুদের হার হচ্ছে 12%, 0.12 ডিভাইডেড বাই এম। এম হচ্ছে মাসিক বলছে মানে এম এর মান হচ্ছে 12, আমরা একটা চার্ট দেখছি এখন, এম এর মান হচ্ছে 12, তাহলে এখানে বসবে হচ্ছে 12 হোল ডিভাইড বাই আই, আই মান হচ্ছে 0.12, এখানে হচ্ছে 12। আর এন মানে এটা কত বছর স্যার, আগামী 5 বছর পরিশোধ করবে, তাহলে এখানে এন হচ্ছে 5 গুণ 12। আমি মান বসিয়ে দিলাম, দেখো তো এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা। আমি মান বসিয়ে দিলাম, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো। তোমাকে এখানে যে কিস্তি আছে এটার বর্তমান মূল্য বের করতে বলছে, এই যে কিস্তি হচ্ছে 3000 টাকা, তাহলে এটার বর্তমান মূল্য কত এটা বের করতে বলছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার স্যার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমি মান বসাই দিছি, আমাদের প্রেজেন্ট ভ্যালু এর মান বসাইছি, তারপর আই এর মান বসাইছি, এম এর মান বসাইছি, এন এর মান বসাইছি, সবার মান আমি বসাই দিছি, বুঝছি স্যার। এখন আমরা ক্যালকুলেশন করব। এই যে ক্যালকুলেশনে যত ঝামেলা হয়, ভুল করে ফেলো তোমরা, কার কাজ আগে করবো কার কাজ পরে করবো এগুলো বুঝো না। প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটের কাজ করতে হবে। আচ্ছা এর মান তো দিয়ে দিছে, আমি প্রেজেন্ট ভ্যালু তো বের করতেছি, এর মান তো দিয়ে দিছে, সরি এর মান দিয়ে দিছে, খেয়াল করি নাই। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এর মান হচ্ছে 3000 দিয়ে দিছে কিস্তি, খেয়াল করি না আমি, ঠিক আছে। এর মান হচ্ছে 3000 এসে দিয়ে দিছে কিস্তি, কিস্তি কিস্তি, এ হচ্ছে 3000, এ হচ্ছে 3000, তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু বের করি আমরা, ঠিক আছে। এবার সবাই ক্যালকুলেটর হাতে নাও। হ্যাঁ হ্যাঁ এখন ঠিকভাবে বসাইছি, হোম স্যার বসাইছি, খেয়াল করি না প্রথমে। তাহলে স্যার এবার আমরা ক্যালকুলেটর দিয়ে করব। প্রথমে ব্র্যাকেটের কাজটা করব, 1 প্লাস এই যে 0.12 ডিভাইড বাই 12, 5 গুণ 12 পাওয়ার। প্রথমে ব্র্যাকেটের কাজটা সবাই করে ফেলো তো, আমার সাথে সাথে সবাই ব্র্যাকেটের কাজটা করো। আমি এই ক্যালকুলেটরে ঢুকতেছি, মোবাইল ক্যালকুলেটর। তাহলে আমরা যদি প্রথমে ব্র্যাকেটের কাজটা করি, আমরা একসাথে করতে পারি, কিন্তু একসাথে করলে সারা নাম্বার দেয় না। এটা তুমি ক্যালকুলেটরে তুলে দিলে মান দিয়ে দিবে, কিন্তু আমাদের একটু ভেঙে ভেঙে করতে হবে, 2-3 ধাপ বাংলে সারা নাম্বার দেয়, একসাথে করলে নাম্বার দেয় না। তোমরা ভুলে পরীক্ষা একসাথে করে দিও না। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজটা করো, 1 প্লাস 0.12, এরপর হচ্ছে আমাদের ডিভাইডেড বাই 12, তারপর হচ্ছে আমাদের পাওয়ার কত, পাওয়ার হচ্ছে দেখো 5 গুণ 12, 5 12 60, পাওয়ার হচ্ছে 60। তাহলে আমি যখন ব্র্যাকেটের কাজ করছি আমার একটা মান চলে আসছে, তাহলে এখানে লিখি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান 3000 গুণ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই, এই যে নিচের কাজটা করছি আমি 1.816, এখানে আসছে 1.816, 3 গুণ নিলাম। তারপর নিচে আমাদের পুরোটাকে একবার ডিভাইডেড করতে হবে, সেটা হচ্ছে 0.12 ভাগ 12, 0.01, এখানে হচ্ছে 0.01। আমার সাথে তোমাদের মিলতেছে কিনা একটু বলিও। আমি ব্র্যাকেটের কাজ আর নিচের কাজটা করে ফেলছি। এরপর আমরা কি করব স্যার, এই কাজটা এখন একসাথে করতে পারবো। এখন এই কাজটা আমি একসাথে করতেছি, তোমরা চাইলে আরেকবার ভাঙতে পারবো পরীক্ষায়। 1 ডিভাইডেড বাই 1.816, 1 ডিভাইডেড বাই 1.816, তাহলে এখানে একটা মান আসছে, সেটাকে এখন 1 দিয়ে মাইনাস করতে হবে আমাদের, 1 মাইনাস আনসার। এখানে একটু উপর আনসার চলে আসছে, সেটাকে 0.01 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আনসার ভাগ 0.01, 44.933 আমার আনসার আসছে এদিকে, 44.933। তোমাদের সাথে এটা মিলতেছে কিনা দেখো, আনসার ইন্টু 3000, তাহলে 1,34,801 আসছে কিনা দেখো তো, 1,34,801 এটা আসছে কিনা বলো টাকা, কিস্তির বর্তমান মূল্য এটা আসছে কিনা দেখো তো। সবাই আমার সাথে মিলাও আনসার, সবাই আমার সাথে আনসার মিলাও। স্যার এভাবে সূত্র দিয়ে করলে হার্ড লাগে, এভাবে করলে ইজি লাগে। 3000 বলছে, দেখো তো আমার সাথে আনসার। হ্যাঁ আবদুল্লাহ লিয়াদ বলছে 1,48,865, ঠিক আছে মিলছে, দশমিকের কারণে 19-20 হবে, একুরেট মান না আসতে পারে। আচ্ছা 1,34,865 আসছে, 1,34,801, আমি দশমিক কম নিয়েছি, সেজন্য এখানে মান অন্যরকম আসছে। অন্যরকম বলতে একটু কম আসছে, 30-40, কিন্তু দশমিক সব নিলে মান আসতো, ঠিক আছে। 1,34,000 ফিগার, ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, স্যার এভাবে করলে হার্ড লাগবে, হার্ড লাগবে না আশা করি। তাহলে আমাদের মাসিক কিস্তির বর্তমান মূল্য বের হয়ে গেছে। বর্তমান মূল্য কত,
1,34,801 হচ্ছে আমাদের মাসিক কিস্তির বর্তমান মূল্য। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার স্যার? একটু জানাও তো, মাসিক কিস্তির বর্তমান মূল্য বের হয়ে গেছে সবার একসাথে। তাহলে আমাদের গ নাম্বার আনসার শেষ। এতটুকু করলে আমি কয় নাম্বার পাবো? এতটুকু করলে আমি 3 নাম্বার পাবো। এতটুকু করলেই আমরা 3 নাম্বার পাবো। হ্যাঁ স্যার। স্যার কত টাকা ডিফারেন্স আসলে কিছু হবে? তোমরা একটা কাজ করবা, দশমিকের 6 ঘর নেওয়ার ট্রাই করবা। ধরো দশমিকে অনেকগুলো আসছে, 9টা ঘর চলে আসছে, তাহলে তুমি 6 ঘর নেওয়ার পর্যন্ত ট্রাই করবা। 6 ঘর নিলে মানে একুরেট আসবে। আর ফাইন্যান্সে হচ্ছে স্যার এগুলো কনসিডার করে 5, 10, 15, 20 যতই ডিফারেন্স আসুক না কেন 5, 10, 15 এগুলো কনসিডার করে। যদি ডিফারেন্স বেশি হয়ে যায় তাহলে কনসিডার করবা না। ডিফারেন্স না হওয়ার জন্য স্যার আমরা 6 ঘর করে দশমিক নিব। বুঝতে পারছি? দশমিক কম নিলে মান চেঞ্জ হবে। তাহলে আমাদের ক্লিয়ার স্যার? এই যে আমরা মাসিক কিস্তির বর্তমান মূল্য বের করে ফেললাম। গুড, ভেরি গুড। এরকম আমরা আরেকটা ম্যাথ করি। এটা ঢাকা বোর্ডের গ করলাম, গ করবো আরো পরে। আগে আমি তোমাদের আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার করি। এরপর জনাব ইলহামের ম্যাথে একজন বলছে স্যার আটকে গেছি। দেখে এবার জনাব ইলহামের ম্যাথটা করে, ঢাকা বোর্ডে 2টা ম্যাথ আসছে। এই অধ্যায় থেকে তোমরা 2 থেকে 3টা ম্যাথ পেতে পারো। 2টা তো থাকবেই, 3টাও ম্যাথ দিয়ে দিতে পারে এই অধ্যায় থেকে। অনেক বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। এই অধ্যায় থেকে 3টাও তোমাদের ম্যাথ দিয়ে দিতে পারে। ক্লিয়ার? 6 ঘর তো বেশি হয়ে যাবে স্যার। 6 ঘর যদি বেশি হয়ে যায় তাহলে তোমাদের মান একুরেট আসবে না, সেটা সমস্যা। এবার আমরা ইলহামের ম্যাথে চলে আসছি। ইলহামের ম্যাথটা সবাই করো, তোমাদের বইয়ে সবাই প্রশ্ন করো। ইলহামের ম্যাথটা আমরা সলভ করব। একটু গ নাম্বার খেয়াল করো। ইলহামের ম্যাথে কি বলা হয়েছে? ঢাকা বোর্ড 2023 সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য নির্ণয় করো। আচ্ছা, আমাকে বর্তমান মূল্য বের করতে বলছে। তার মানে প্রথম দেখে আমি বুঝে গেছি এখানে আমাকে পিপি বের করতে বলছে। আমি আর কিছু জানি না, এতটুকু বুঝছি। এবার আসি, জনাব ইলহাম অবসর গ্রহণের পর পেনশন বাবদ এককালীন 5 লক্ষ টাকা পেলেন। আচ্ছা, এই টাকা বিনিয়োগের 2টি বিকল্প নিয়ে তিনি বিবেচনা করছেন। এই টাকাটা ইনভেস্ট করার জন্য 2টা বিকল্প আছে। প্রথমটি পেনশনের সঞ্চয়পত্র, যা হতে তিনি প্রতি 3 মাস অন্তর 13,750 টাকা করে মুনাফা পাবেন এবং 3 বছর পর আসল ফেরত পাবেন। আমাকে জাস্ট এটাই বলছে সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য নির্ণয় করো। এই যে সঞ্চয়পত্র থেকে আমি পাচ্ছি কত টাকা? 13,750 টাকা। এটার বর্তমান মূল্য কত সেটা নির্ণয় করতে বলছে, তাই না স্যার? এটার বর্তমান মূল্য কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে স্যার 13,750 টাকা করে প্রতি 3 মাস পর পর পাই। এখন পেলো 3 মাস পর আবার 13,750 টাকা পেলো, 3 মাস পর আবার 13,750 টাকা পেলো। তার মানে সেম পরিমাণ টাকা বারবার লেনদেন হচ্ছে। এটা হচ্ছে কিস্তি বা বৃত্তি, আমরা বুঝে গেছি। এটা হচ্ছে কি? কিস্তি বা বৃত্তি, সমপরিমাণ টাকা বারবার লেনদেন হলে। তাহলে চলো স্যার এবার আমরা সঞ্চয়প্রাপ্ত হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য নির্ণয় করি। প্রথমে আমরা সূত্রটা লিখে ফেলি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান এ ইন্টু, এবার একটু খেয়াল করো এখানে কি বলছে? 3 মাস অন্তর 3 মাস অন্তর মানে ত্রৈমাসিক। ত্রৈমাসিক বললে এম এর মান কত? কমেন্ট করো তো। ত্রৈমাসিক বললে এম এর মান কত? ত্রৈমাসিক বললে এম এর মান হচ্ছে 4। 3 4 12। ত্রৈমাসিক বললে এম এর মান হবে 4। ইয়েস, ভেরি গুড। শিবপ্রদাস বলে দিচ্ছে এম এর মান 4। তাহলে স্যার এখানে এম আছে। এম থাকলে আমাদের সূত্র হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই, আর আই এর সাথে এম ভাগ হয়ে যায় এন এর সাথে এন গুণ। এম এর সম্পর্ক হচ্ছে আই এর সাথে ভাগের, এন এর সাথে গুণের, ডিভাইডেড বাই আই ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন স্যার এই সূত্রে আমাদের জাস্ট বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। গুড, ভেরি গুড। সবার আনসার রাইট। এম এর মান 4, ত্রৈমাসিক বললে এম এর মান 4। তাহলে সূত্র সেম, আমাদের এই 13,750 টাকার বর্তমান মূল্য বের করতে বলা হয়েছে। এই যে সূত্র এখানে লিখলাম, মানটা আমি পাশে লিখতেছি যেহেতু এখানে জায়গা নেই। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এর মান হচ্ছে কত? 13,750। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 13,750 গুণ, এবার মানগুলো বসিয়ে দিই আমরা, গুণ 1 - 1 ডিভাইডেড বাই, যে 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই। আই কত স্যার? দেখো তো একটু, সুদের হার কত? এই যে সুদের হার দেওয়া আছে 10%। তাহলে 10%কে দশমিকে নিয়ে গেলে 0.10 ডিভাইডেড বাই এম হচ্ছে কত? এম হচ্ছে 4 হোল ডিভাইডেড বাই 0.104। জাস্ট দেখে দেখে মানগুলো বসিয়ে দেওয়া, আর কোনো কাজ নাই। এটা কয় বছরের ম্যাথ? এটা হচ্ছে স্যার এই টাকা বিনিয়োগ মনে পাবেন 3 বছর পর আসল ফেরত পাবেন। তাহলে এটা 3 বছরের ম্যাথ, এর মান হচ্ছে 3 গুণ 4। এই যে আমি মান বসিয়ে দিলাম, আবার পুরো ম্যাথটার মান বসিয়ে দিলাম। দেখো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? এবার সবাই
ক্যালকুলেটর নাও, আমার সাথে সাথে ম্যাথ করো। ক্যালকুলেটর নিয়ে সবাই আমার সাথে সাথে ম্যাথ করো, দেখি আমাদের আনসার মিলে কিনা। এবার প্রথমে কার কাজ করব বলেছিলাম? ব্র্যাকেটের কাজটা করব। এই যে ব্র্যাকেটের কাজ করব, এরপর পাওয়ারের কাজ করব, এরপর নিচে ভাগের কাজটা করব। তাহলে এটা আমরা একসাথে ক্যালকুলেটর তুলে দিচ্ছি। পরীক্ষায় একটু ভেঙে ভেঙে করবো, এখানে সময় বাঁচানোর জন্য একসাথে করে দিচ্ছি আমি। ব্র্যাকেট 1 প্লাস 0.10 ডিভাইডেড বাই 4, এরপর হচ্ছে পাওয়ার, পাওয়ার হচ্ছে 3 গুণ 4, 3 4 হচ্ছে 12, পাওয়ার হচ্ছে 12। ওকে, আমি একটা এখানে মান পেয়ে গেলাম। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান 13,750 গুণ 1 মাইনাস উপর হচ্ছে 1। তাহলে এখানে নিচে মান কত পাইছি? 1.34488, 1.34488। আমি এখানে 6 গুণ নিলাম। তারপর নিচে এই যে নিচের কাজটা করে বলতেছি, একটা ডিভাইডেড আছে 0.10 ডিভাইড বাই 4, 0.025, 0.025। এই যে এতটুকু পর্যন্ত মান বসিয়ে দিলাম। এবার স্যার এই কাজটা আমি একসাথে করে দিচ্ছি। পরীক্ষায় আরেকটা লাইন বাংলা হবে, বেশি বাংতে হবে না, 3-4 লাইনে বাংলা হবে পরীক্ষায়, ঠিক আছে? অতিরিক্ত করা যাবে না। এরপর স্যার 1 দিয়ে আমাদের আনসারটাকে ভাগ করতে হবে। 1 ভাগ এই যে নিচেরটা 1.33, আচ্ছা 1.344888, একটা আনসার আসছে। 1 থেকে সেটা বিয়োগ করতে হবে, 1 মাইনাস আনসার, উপর একটা মান চলে আসছে, সে আনসারটা দিয়ে নিচের এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? আনসার ভাগ 0.025, তাহলে এখানে আমার আনসার আসছে 10.257, 10.257। এবার যেটা আসছে ওইটাকে দিয়ে এটা গুণ করতে হবে, আনসার গুণ 13,750। এখানে আসছে হচ্ছে 1,41,044। তোমাদের আমার সাথে মিলছে কিনা বলো তো মানটা? 1,41,044, 1,41,044 টাকা। এটাকে আমার সাথে মিলছে কিনা সবাই কনফার্ম করো। সবাই ম্যাথের আনসার আমার সাথে মিলেছে কিনা স্যার একটু সবাই কনফার্ম করো। আমি এখানে লাইট কমাই দিচ্ছি কারণ এটা দেখা যাচ্ছে না, সেজন্য আমাকে একটু অন্ধকার দেখা যাবে, কিন্তু তোমরা ম্যাথটা দেখলে হয়েছে, বুঝছি? হ্যাঁ স্যার হয়েছে স্যার। এই যে রুহির উত্তর মিলে গেছে আমার সাথে, ভেরি গুড। আব্দুল্লাহ রিয়াদের উত্তর মিলে গেছে। ওকে স্যার, গটা করাই দিন, গতে আটকে গেছে, আচ্ছা করাই দিব। তাহলে আমরা গয়ের আনসার শেষ করে ফেলছি। সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য 1,41,044 টাকা, 1,41,044 টাকা। এটা হচ্ছে আমাদের সঞ্চয়প্রাপ্ত হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য। মিলছে মিলছে স্যার, মিলছে। স্যার ফিন্যান্সের মধ্যে কোন অধ্যায় বাদ দিতে পারবো? কোনো অধ্যায় বাদ দিও না, অধ্যায় মাত্র আছে 5টা, এখান থেকে আর কি বাদ দিবা তুমি? সবগুলাই প্র্যাকটিস করা যাবে, রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, একটাও বাদ দেওয়া যাবে না। গুড, ভেরি গুড, সবার আনসার মিলে গেছে। এবার গ নাম্বার আসি স্যার। ঘ নাম্বার আমাদের ক্লিয়ার, শেষ। গ নাম্বারে কি বলছে এবার একটু দেখো। গ নাম্বারটা একটু কাজ করতে হবে। বিকল্প দুটির মধ্যে কোন বিকল্পটি জনাব ইলহামের জন্য লাভজনক? দুইটা বিকল্প আছে, কোনটা লাভজনক? জনাব ইলহাম অবসরের পর 5 লক্ষ টাকা পেলেন, বিনিয়োগের দুইটা বিকল্প আছে। প্রথমটি হচ্ছে সঞ্চয়পত্র হতে তিনি প্রতি 3 মাস অন্তর অন্তর টাকা পাবেন, সেটা আমরা বের করছি, এবং 3 বছর পর আসল ফেরত পাবেন। তার মানে এটার যে টাকাটা পাবে প্লাস 5 লাখ টাকা সেটাও ফেরত পাবে। আর দ্বিতীয়টি হলো বিসি ব্যাংক হতে 3 বছর পর এককালীন 6,20,000 টাকা ফেরত পাবেন। এখানে তো একটা দেওয়াই আছে অলরেডি, বিসি ব্যাংকটা দেওয়া আছে, বিসি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 6,20,000 টাকা। এটা আমাকে আর কিছু করতে হবে না। বিসি ব্যাংকেরটা দেওয়া আছে, এটা আমাকে কিছু করতে হবে না। বিসি ব্যাংক থেকে আমি 6,20,000 টাকা পাবো 5 লাখ টাকা রাখলে। কিন্তু এই যে সঞ্চয়পত্রতে কত পাবো সেটা তো জানি না, তাই না? তাহলে এখন আমাদের কি করতে হবে স্যার? এই যে 13,750 টাকার এটার ফিউচার ভ্যালু বের করতে হবে। তারপর 5 লক্ষ টাকা যেটা পাবো সেটার সাথে যোগ করে দিব, দেখবো 6,20,000 থেকে বেশি পাই কিনা। বেশি পাইলে এখানে বিনিয়োগ করব, আর বেশি না পাইলে বিনিয়োগ করব না। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে ফিউচার ভ্যালু নির্ণয় করা। কিসের ফিউচার ভ্যালু স্যার? এই যে 13,750 টাকার ফিউচার ভ্যালু। কারণ একটা প্রকল্পের ফিউচার ভ্যালু দেওয়া আছে, আর একটা প্রকল্পকে ফিউচার ভ্যালুতে নিয়ে গিয়ে ওদের সাথে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে, তাই না স্যার? ঠিক আছে কিনা? কিভাবে বলে দিচ্ছি, এই যে করতেছি। তাহলে ফিউচার ভ্যালু সমান, আমরা ফিউচার ভ্যালু সূত্রটা করি a ইন্টু 1 প্লাস আই, এখানে হচ্ছে পাওয়ার m, এখানে হচ্ছে n গুণ m মাইনাস 1 হোল ডিভাইড বাই i গুণ m। দেখো তো ফিউচার ভ্যালু সূত্র ঠিক আছে কিনা?
করে দিচ্ছি, আমি ম্যাথটা করে দিচ্ছি, আমার সাথে সাথে করো। এতটুকু পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। ফিউচার ভ্যালু সূত্র ঠিক আছে কিনা স্যার? এ ইন্টু 1+i/m n ইন্টু m ডিভাইড বাই i/m। যেহেতু এখানে কি আছে, এই যে চক্রবৃদ্ধি আছে, সেজন্য আমাদের m কে আনতে হয়েছে। চক্রবৃদ্ধির কারণে আমাদের m কে আনতে হয়েছে। ওকে, এতটুকু পর্যন্ত ঠিক আছে কিনা বলো, আমার সাথে একটু একমত হও, তোমরা কনফার্ম করো, একটু কনফার্ম করো, দেখতেছি আমি তোমাদের কমেন্ট। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, তাহলে এরকম কেন করলো না, আবার একটু বলতেন স্যার এরকম কেন করলো না, কি এরকম কেন, এখানে এরকম কেন করলো না। আচ্ছা তুমি দেখো, একটা প্রকল্পের ফিউচার ভ্যালু দেওয়া আছে, এই প্রকল্প থেকে তুমি 6,20,000 টাকা পাবা 3 বছর পর। তো এটার ফিউচার ভ্যালু দেওয়া আছে, এটাকে চেঞ্জ করা যাবে না। ওই প্রকল্পকে ফিউচার ভ্যালুতে নিয়ে গিয়ে কম্পেয়ার করতে হবে, কারণ ফিউচার ভ্যালুর সাথে ফিউচার ভ্যালুর কম্পেয়ার হয়, প্রেজেন্ট ভ্যালুর সাথে প্রেজেন্ট ভ্যালুর কম্পেয়ার হয়, ঠিক আছে, যার সাথে তার কম্পেয়ার করা হয়। একটা দেওয়া থাকলে আরেকটাকে আমাকে সেখানে নিয়ে যেতে হবে। তাহলে এবার আসি স্যার, আমরা মানগুলো বসাই দিই। ফিউচার ভ্যালুর মান হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সমান, এর মান কত, এর মান হচ্ছে 13,750, 13,750 গুণ ব্র্যাকেট দিয়ে আমাদের মান বসাতে হবে হচ্ছে, ওকে দাঁড়াও, এখানে যেহেতু জায়গা কম আমি একটু শর্টকাটে করি, 13,750 গুণ এখানে হচ্ছে 1+i, 1+i, এর মান কত, সুদের হার কত 0.10, 10%, 0.10 ডিভাইড বাই m হচ্ছে আগেরটা, এই যে দেখো 3 মাস অন্তর অন্তর, তার মানে ত্রৈমাসিক, m এর মান হচ্ছে কত 4, তারপর হচ্ছে n গুণ n, 3 গুণ 4 যেহেতু 3 বছরের ম্যাথ, ডিভাইডেড বাই 0.10 ডিভাইডেড বাই 4। এই যে আমি মানগুলো বসিয়ে দিলাম, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির মানগুলো বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে -1। এখন সেম আমাদের আগে কি করতে হবে, ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলতে হবে। তাহলে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলি। ব্র্যাকেটের মধ্যে যা যা আছে, হ্যাঁ তোমরা আকলাইন বলতে, যেগুলো আমি বলছি না, আকলাইন টাকলাইন কি টাইপিং, আমরা ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলি। 1+0.10 ডিভাইডেড বাই কত 4, এরপর হচ্ছে পাওয়ার হচ্ছে 3 গুণ 4, পাওয়ার হচ্ছে 12, 3 4 12। তাহলে উপর একটা আমরা মান পেলাম 13,000, একটু ভেঙে ভেঙে দেখা দিচ্ছি, 13,750 গুণ এখানে হচ্ছে আমরা যে মানটা পাইছি সেটা হচ্ছে কি 1.344888, 1.344888 -1, আর নিচে কাজ যদি কাজটা করে ফেলি 0.10 ডিভাইড বাই 4, 0.025, 0.025, ঠিক আছে। এবার আমি কাজটা একসাথে করে ফেলতেছি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান 13,750 গুণ, তাহলে 1.344888 -1, যে আনসারটা আসছে, আনসারটাকে ডিভাইড করব 0.025, তাহলে এখানে আসছে কত 13.795, 13.79552, যে আনসারটা আসছে এখন সেটার সাথে যদি আমি 13,700 গুণ করে দিই, 13,750, তাহলে এখানে আমার আনসার আসবে হচ্ছে 1,89,688, 1,89,688 টাকা, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। এখন এটা হচ্ছে মুনাফার ভবিষ্যৎ মূল্য বের করছি যে আমি, কিসের ভবিষ্যৎ মূল্য, মুনাফার ভবিষ্যৎ মূল্য। আমার সাথে মিলছে কিনা দেখো, আমার সাথে মিলছে কিনা দেখো, আকলাইন না এককালীন বলছে যে, এটা এককালীন কেন হবে, এই 13,750 টাকা করে প্রতি মাসে মাসে পাচ্ছেন, এটা এককালীন হবে, 13,750, 50 750, সেম টাকা বারবার লেনদেন হলে সেটা তো কিস্তির সূত্র, এটা কেন এককালীন হবে, মায়ের খাবা। ইয়েস, আমার সাথে রিয়াদের আনসার মিলছে, আমার সাথে নুসরাত ইমার আনসার মিলছে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এই যে প্রকল্পটার মুনাফা পেতাম সেটা আমি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম, দেখো 1,89,688, তাহলে 1,89,688। আরেকটা কথা দেখো, 3 বছর পর তিনি আসল ফেরত পাবেন, তাহলে আসল কত টাকা ছিল, 5 লক্ষ টাকা দিছিলাম, ওইটা ফেরত দিয়ে দিবা আমাকে 5 লক্ষ টাকা। এখন এখান থেকে কত পাচ্ছি দেখো তো, 6,89,000
688 টাকা। এটা পাচ্ছি কার থেকে পাচ্ছি যে স্যার? এটা আমরা সঞ্চয়পত্র থেকে পাচ্ছি, যে সঞ্চয়পত্র থেকে পাচ্ছি। এই যে লাভটা পাইছি এবং যে আসলটা পাইছি, তাহলে টোটাল টাকা পাচ্ছি 6,89,000। আর বিসি ব্যাংক দিচ্ছে 6,20,000। কোনটা নিব বলো? ফাইন্যান্স হচ্ছে দেওয়ার সময় কম দিব, নেওয়ার সময় বেশি নিব, এটা হচ্ছে ফাইন্যান্স। তাহলে আমি নেওয়ার সময় বেশি অবশ্যই এটা নিব, যেখান থেকে টাকা বেশি পাবো সেটাই নিব। তাহলে সঞ্চয়পত্র থেকে টাকা বেশি পাচ্ছে 6,89,000, আর এখান থেকে টাকা পাচ্ছে 6,20,000। তাহলে বিকল্প দুটির মধ্যে ইলহাম সাহেবের সঞ্চয়পত্র বেছে নেওয়া উচিত, বা এটার জন্য লাভজনক বলে আমি মনে করি। বুঝছো সবাই? ক্লিয়ার? আমি বোঝাতে পারছি তোমাদের? বোঝাতে পারছি কিনা স্যার? বোঝাতে পারছি কিনা? সেকেন্ড পেপার আমি ক্লাস নিব স্যার, সেকেন্ড পেপার আমি ভালো করে ক্লাস নিব। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা ক্লাস নিব, তোমাদের চিন্তা করতে হবে না। আগে একটা ক্লিয়ার করো, ক্লিয়ার করো স্যার। বুঝছো কিনা বলো এতটুকু পর্যন্ত? যাদের সমস্যা ছিল, ইলহাম সাহেব কোথায় বিনিয়োগ করবে, কীভাবে বের করছে, বুঝছো কিনা? সবসময় মাথায় রাখবা, দুইটা প্রকল্প থাকলে ফিউচার ভ্যালু থাকলে ফিউচার ভ্যালু দিয়ে কম্পেয়ার, প্রেজেন্ট ভ্যালু থাকলে প্রেজেন্ট ভ্যালু দিয়ে কম্পেয়ার। আর উদ্দীপকে কী কী চাইছে এগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রশ্নে কিন্তু স্যাররা সাধ্যের মতো করে ঘুরায় পেঁচাই দিবে, এগুলো একটু ক্লিয়ার থাকতে হবে, নাহলে তুমি পারবা না, এই অধ্যায়ের ম্যাথ পারবা না। এবং এই অধ্যায় থেকে 3টা পর্যন্ত ম্যাথ পেতে পারো, 30 না থাকলে 20 থাকবে, মাস্ট 20 নাম্বার। ক্লিয়ার? স্যার এক্সাম করতে করতে বাংলা আর ইংলিশ মিক্স হয়ে যায়। ইয়েস, এই ভুলটা আমারও হতো। ক্যালকুলেটার ইংলিশ আছে, এখানে বাংলা লিখতে কষ্ট হয়ে যায়, মিক্স হয়ে যায়। তো এটা করা যাবে না, একটু সাবধানে কেয়ারফুলি করতে হবে, কাটাছেড়া করা যাবে না। জি বুঝেছি আবার, থ্যাংক ইউ। ইয়েস স্যার, ওকে স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আমি এই অধ্যায়ে হচ্ছে 2-3 পার্ট করে ক্লাস নিব। অর্থের সময়মূল্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 3টা পার্টে তোমাকে এই অধ্যায়টা আমি শেষ করাবো। একদিনে সব দিলে বুঝবা না, বুঝছো? 3টা পার্টে অধ্যায় আমি শেষ করাবো। আজকে বেসিক আলোচনা করলাম, সূত্র নিয়ে আলোচনা করলাম, কয়েকটা ম্যাথ করলাম। নেক্সট ক্লাসে মিশ্র নগদ প্রবাহ করবো, ঋণ পরিশোধ সূচি করবো, সরল সুদ করবো, তারপর কার্যকরী সুদের হার করবো। এগুলো সব আমরা করবো। রুল 72, রুল 69 সব করবো, কোনো সমস্যা থাকবে না। আজকে যা যা করেছি আশা করি এতটুকু বুঝছো, কীভাবে ম্যাথগুলো করতে হচ্ছে, কীভাবে ক্যালকুলেশন করতে হচ্ছে। আমি জানি তোমরা অনেকে পারো, তোমাদের কি হচ্ছে রিভিশন হয়ে যাচ্ছে, যারা পারো না তোমরা শিখে নিচ্ছ। বুঝতে পারছো? তাহলে আমাদের স্যার আপনি আমার ইংরেজি কমেন্ট বুঝেন না, বাংলা লিখবো। হ্যাঁ বাংলা লিখিও। তুমি যে এককালীন বলছো সেটা আমার মনে হয়েছে কি সাককালীন নাকি লিখছো মনে হয়েছে। আমি বলতেছি কী বলতেছে সাককালীন, এগুলা বাংলায় লিখবা, বাংলা আমাদের মাতৃভাষা। এরপর 7:30 থেকে কিন্তু আমাদের পেজে ক্লাস আছে মনোবিজ্ঞান, যারা আর্টসের আছে ওদের জন্য মনোবিজ্ঞান। আমি চাইলেও আর ক্লাস নিতে পারতেছি না, এরপর একটা ক্লাস আছে, না হলে আরও পড়াতাম। সো আমরা নেক্সট ক্লাসে ক্লাস করব অর্থের সময়মূল্য পার্ট 2 নিয়ে। যারা জানো না ক্লাস কখন হয়, পড়ালেখার পেজে চোখ রাখবা। ক্লাস হওয়ার 4-5 ঘন্টা আগে, একদিন আগে আমরা জানিয়ে দিই আগামীকাল এতটাই ক্লাস হবে। সেগুলো একটু ভালো করে খেয়াল রাখবা। পড়ালেখার পেজ বারবার রিফ্রেশ করতে থাকবা, কিছুক্ষণ পরপর পেজে ঢুকে দেখবা। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? ফাইন্যান্স আচ্ছা স্যার, হ্যাঁ একটু তোমরা বাংলিশ লিখবা না, অনেকে বাংলিশ লিখে, যেমন স্যার কেমন আসা, কেমন আছে লিখে না কেমন আসা, ঠিক আছে? এই টাইপের বাংলিশ লেখাগুলো বুঝি না, সেই জন্য হয় বাংলায় লিখবা না হয় ইংলিশে লিখবা। কেমন আসা বললে তার বুঝতেছি না, তাহলে আমার আনসার দিতে হবে ভালো আসা, ঠিক আছে? তোমরা বাংলিশ লিখবা না। তাহলে আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই থাকবে। ক্লাসটা যারা দেরি করে ঢুকছো প্রথম থেকে দেখে নিবা, আশা করি বুঝবা, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে তো আমি আসি। আর তোমাদের ক্লাস শেষে আমি পিডিএফ দিয়ে দিব, কখন? যখন এদের পুরোপুরি শেষ হবে। এখানে জাস্ট বইয়ের সূত্রগুলাই, এখানে স্পেশাল কি আছে, বইয়ের সূত্র আর হচ্ছে আমাদের কি স্যার, আমাদের বোর্ড কোয়েশ্চন, আর কিছু নেই। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। তাছাড়া ফাইন্যান্সের 6ষ্ঠ অধ্যায় কিন্তু ইউটিউবে আমার প্লেলিস্ট আছে, পড়ালেখায় 6ষ্ঠ অধ্যায় পুরো কমপ্লিট করে নিতে পারবা ইউটিউব থেকে। পড়ালেখার ইউটিউবে প্লেলিস্টে গেলে তুমি দেখবা দীর্ঘমেয়াদী অর্থায়ন 6ষ্ঠ অধ্যায় ওইখানে আছে। বুঝছো? মোটামুটি সবগুলো আছে। স্যার ক এর জন্য ক্লাস নিয়েন, ঠিক আছে স্যার? ক এর জন্য ক্লাস নিব, এমসিকিউর জন্য ক্লাস নিব, ট্রাই করবো, আই ট্রাই মাই বেস্ট। সবাই ভালো আসা, দেখা হবে পরের ক্লাসে, বাকি সব কিছু এখানে আলোচনা করব, ঠিক আছে? কেমন আসা, ঠিক আছে স্যার? নেক্সট ক্লাস কখন নিবেন? নেক্সট ক্লাস কালকে নিব, টাইম জানিয়ে দিব কখন নিব, ঠিক আছে স্যার? সবাই ভালো আসা, ক্লাস একদম শশা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে ক্লাস করা অনেক মজা পাইছি। তোমরা যে কমেন্ট করো মজা লাগে, এগুলো পড়তে পড়তে তো টাইম চলে যায়। ঠিক আছে স্যার, দেখা হবে সবার সাথে। টাটা, বাই বাই। পড়ালেখা করো, প্র্যাকটিস করো, ম্যাথ প্র্যাকটিস করো অনেক।